আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা। প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ, কিন্তু আমার পছন্দ নারী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ইরানে মার্কিন সম্ভাব্য হামলা এখন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে। দেশটিতে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্রের বহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তুতি ২০০৩ সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড়। হোয়াইট হাউসও বারবার বলে আসছে যে ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে একটি প্রশ্ন বেশ বড় করে দেখা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ সেনা মোতায়েন করা আছে, তাদের শক্তিই বা কতটুকু, আবার তারা কি আদৌ ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে আছে? দূতপ্রাচ্যের মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানে অবস্থিত, যেখানে প্রায় ৪,০০০ সেনা মোতায়েন আছে। এই ঘাঁটি ইরান থেকে সবচেয়ে দূরে অবস্থিত, আকাশপথে যার দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। কিন্তু ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র প্রকাশে এনেছে তা হল কাশেম বাসির, যার পাল্লা ১,৫০০ কিলোমিটার। ইতোমধ্যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়ে এর সক্ষমতা পরীক্ষা করে নিয়েছে তেহরান। এছাড়া খোরামশাহর ৪ ক্ষেপণাস্ত্র প্রায় একই পাল্লার, যা জর্ডান পার হয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এরই বাইরে ইরানের কাছে ১০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে বলে বারবার হুমকি দিয়ে আসছে দেশটি। এই দাবি সত্য না হলেও জর্ডানের ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। এ কারণে ইরান বরাবরই বলে আসছে যে আমেরিকা আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটিই অক্ষত থাকবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ওয়াশিংটন কঠোর বাগাড়মর্মপূর্ণ বক্তব্য ও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে। তেহরান সেই সঙ্গে এর কিছু মিত্রগোষ্ঠী পাল্টা হুমকি দিয়েছে যে কোনো হামলার ঘটনায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাবে। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এটি হোয়াইট হাউসের জন্য একটি বড় ধরনের পরাজয়, কারণ বিষয়টি প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার মূল কেন্দ্রে ছিল। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জন্য এটি সম্ভবত রক্ষণশীল সুপ্রিম কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার। অথচ গত বছর এই একই আদালত অভিবাসন, স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করা এবং সরকারি ব্যয়ের হ্রাসের মতো ধারাবাহিক জরুরি আদেশগুলোতে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিল। আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামত, যার অনুপাত ৬-৩, লিখে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত $১৩০ বিলিয়নেরও বেশি শুল্কের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সে বিষয়ে আদালত কিছু বলেনি। আদালতের পক্ষে রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে অসীম পরিমাণ, মেয়াদ এবং পরিধির শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন। এই দাবি করা ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে তাকে অবশ্যই এটি প্রয়োগ করার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার উপর নির্ভর করার চেষ্টা করেছিলেন তা পর্যাপ্ত নয়। বিচারপতিদের মধ্যে অ্যামি কোনি ব্যারেট, নীল গোরসাচ, রবার্টস ও অপর ৩ জন লিবারেল বিচারপতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা ভিন্ন মত পোষণ করেন। তার মতামতে রবার্টস প্রশাসনের সেই যুক্তিটি নাকচ করে দেন যেখানে বলা হয়েছিল যে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য শুল্ক ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের আছে। গত বছরের মৌখিক যুক্তিতর্কের সময় বিষয়টি সামনে এসেছিল, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে শুল্ক জারির অন্তর্নিহিত ক্ষমতা প্রেসিডেন্টের আছে। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও বহুভাষাবাদ প্রসারে বিশেষ কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ড খালেদ এল এনানি বলেছেন, শিক্ষাজীবনেই তরুণ প্রজন্মের মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়। শুক্রবার বিকাল ৫টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড এনানি আরও জানান, বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। মাতৃভাষা সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলায় বক্তব্য প্রদানকারী বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একই সঙ্গে উপস্থিত ছিলেন, যা আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা স্বাগত বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনেস্কোর কার্যক্রম বিশ্বের মানুষের কাছে তাদের নিজ নিজ ভাষায় পৌঁছানো জরুরি। তিনি মাতৃভাষা সংরক্ষণে শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ ও তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নির্বাহী পর্ষদের সভাপতি কাতারের রাষ্ট্রদূত নাসির হিনজাব বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং এবারের আয়োজনের জন্য দেশটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রথম পর্বে শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা শীর্ষক আলোচনায় তানজানিয়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, পূর্ব তিমুরের শিক্ষামন্ত্রী, দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। স্পেনের ভাষা গবেষক প্রফেসর ডেমিয়ান ব্লাসি মূল বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা কিছু অংশ নিজ মাতৃভাষায় তুলে ধরেন, যা অনুষ্ঠানকে বহুভাষিক ও বৈশ্বিক এক চিত্রে রূপ দেয়। দিনের শেষ ভাগে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশি শিল্পীদের পরিবেশিত ফোক সঙ্গীত দর্শকদের মুগ্ধ করে। লুক্সেমবার্গ, আজারবাইজান, মলদোভা, ইউক্রেন, শ্রীলঙ্কা, ব্রাজিল এবং প্যারিস ভিত্তিক বহুভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। গাজা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গঠন করছেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রশংসা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্ব নেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন। ধারণা করা হচ্ছিল ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্বনির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে একে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্ব নেতাদের স্বাগত জানান, তাদের ধনসম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্যের তারিফ করেন। ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন তরুণ ও সুদর্শন ব্যক্তি হিসেবে অভিহিত করেন।